ইরান দাঁড়িয়েছে এবং ইরান যে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল 1979 থেকে তাদের এই সিদ্ধান্ত, এটা হঠাৎ করে এখানে আসেনি। কারণ 1979 সালে ইরান যখন বিপ্লব হয়ে গেল, রেজা শাহ পাহলভি বিদায় নিলেন, গণ বিপ্লবের মধ্যেই পরিবর্তনটা হয়েছিল। সেদিনই আমেরিকা বুঝতে পেরেছিল যে সেকেন্ড ইরান যদি তৈরি হয় তাহলে পৃথিবীতে তাদের আর কোনো নেতৃত্ব থাকবে না। সেদিন থেকে ইরানকে তারা টার্গেট করেছে। কিন্তু ইরানের ছিল দুটো জিনিস, একটা হলো ইউনিটি, অসাধারণ ইউনিটি ছিল। একটা মানুষও ইরানের মতের বিপক্ষে কেউ যায় নাই। স্টেটকে তারা ধারণ করেছে, ওন করেছে, একই পলিসিতে তারা চলেছে, যার ফলে 1979 থেকে হিসাব করেন 81 আর 26 47টা বছর আমেরিকাকে চ্যালেঞ্জ করে তারা টিকে আছে। ইতিমধ্যে পার্লামেন্টের সকল সদস্যদেরকে একবার হত্যা করা হয়েছে, ইনক্লুডিং স্পিকার অফ দ্য পার্লামেন্ট। এরপরে বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু ইরানের কোনো ক্ষতি হয় না। এবার সমগ্র বিশ্বের বিশ্লেষকগণ বলেছেন যে আলী খামেনি হত্যার পর ইহুদিদের টার্গেট ছিল যে কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করলে ইরান তার শক্তি হারিয়ে ফেলবে এবং প্রশাসন চেঞ্জ হয়ে যাবে, তার পরবর্তীতে তারা ইরানকে নিজেদের মতো করে ব্যবহার করবে। কিন্তু সেটা তাদের বাস্তবায়ন হয় নাই, কারণ আলী খামেনির পরে যিনি আসছেন তিনি মনে হচ্ছে যে হি ইজ মোর স্ট্রঙ্গার দেন আলী খামেনি। এবং বাবার মৃত্যু এবং শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি যে সামরিক অভিযান চালিয়েছেন তা অসাধারণ, এবং এটা সারা ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে বিশ্বের বড় পরাশক্তি যারা মহাযুদ্ধের মহানায়ক তারা আমেরিকার পাশে দাঁড়ায় নেই। ফলে আমেরিকা এখন একটু পিছিয়ে হটার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। এবং আমার ধারণা যে দ্য ওয়ার উইল এন্ড ইনক্লুডিং আনএন্ডিং সিচুয়েশন, অসমাপ্ত পরিবেশের মধ্যে এই যুদ্ধের একটা সমাপ্ত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত 17 বছর ধরে আমেরিকা এবং ইন্ডিয়া মিলে বাংলাদেশের জনগণের সমর্থনকে তারা উপেক্ষা করে তাদের পছন্দের সরকার বসিয়েছে, যেটা আপনারা গত 15 বছর দেখেছেন, তো এবারও দেখলেন। তো বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধরে এবং বিভিন্ন স্টেটের মাধ্যমে তারা তাদের পছন্দের সরকার বসায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা আকন সাহেব। তো প্রিয় দর্শক, সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং তিনি বর্তমান ইরান, আমেরিকা এবং ইসরায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি করব না, চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা যারা ইসলামী আন্দোলনের শপথ নিয়েছি আল্লাহকে সাক্ষী রেখে, তাদেরকে পূর্বাপর বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিতে হবে। 1990 সাল থেকে পৃথিবীতে একটি স্লোগান খুব জনপ্রিয়তা পেয়েছিল, আপনাদের মনে থাকার কথা, সেটা হলো গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। বিশ্বায়নের স্লোগানটা আগে ছিল না। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই 6 বছর পিরিয়ডে পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, এরপর জাতিসংঘ তৈরি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করা হলো। তার ভিত্তিতে ইউনাইটেড নেশনস গড়ে উঠল। অনেকগুলো আইন, নিয়ম কানুন, বিধিবিধান এগুলি এখানে ইনক্লুড করা হয়েছে। কিন্তু পৃথিবীর অত্যন্ত সুচতুর জাতি ইহুদিদের পরিকল্পনা ছিল উইদিন 100 years দে উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড সিভিলাইজেশন। 100 বছরের মধ্যে তারা বিশ্ব সভ্যতাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। ইট ওয়াজ স্টার্টেড ফ্রম 1945 and still we are going to the end of that conspiracy. এটা 2026 সাল, আর 19 বছর বাকি আছে। যারা বিশ্ব ইসলামী আন্দোলনের খবর রাখেন, সভ্যতার পরিবর্তনের কথা বলি এবং একটি পরিবর্তনের স্বপ্ন দেখে আমরা এগিয়ে যাচ্ছি, এই হিসাবগুলো যদি সামনে না থাকে তাহলে একবার এক একটি নির্বাচন হবে আর এক একটি নতুন নতুন ফর্মুলার ব্যাপারে আমাদেরকে সোচ্চার হইতে হবে। একবার সূক্ষ্ম কারচুপি, আবার স্থূল কারচুপি, এইবার হলো ডিপ স্টেট এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আগামীতে আরেকটা নতুন শব্দের আবির্ভাব ঘটবে এবং এটা অরিজিনেট হচ্ছে কোন জায়গা থেকে, ইউ শুড থিঙ্ক দ্যাট অ্যান্ড স্টপ দ্যাট সুইচ। এটা ছাড়া এটা চলতেই থাকবে। আমি সেই জায়গায় যাব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যেহেতু আমরা রুকন।
আমি প্রথমেই বলতে চাই যে পৃথিবীতে ইসরায়েল ইহুদিদের সংখ্যা খুবই কম, খুব বেশি তাদের সংখ্যা না, কিন্তু সারা বিশ্বকে তারা কন্ট্রোল করছে, আমেরিকাকে তারা কন্ট্রোল করছে। কিসের ভিত্তিতে করছে এটা কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। কারণ মুসলমানরা সংখ্যায় 200 কোটির উপরে, আর ইহুদিরা সর্বসাকুল্যে সারা বিশ্বে তাদের সংখ্যা মাত্র 1 কোটি। 1 কোটি ইহুদিদের সামনে 200 কোটি মুসলমান কিছুই করতে পারল না। ইরান দাঁড়িয়েছে, এবং ইরান যে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল 1979 থেকে তাদের এই সিদ্ধান্ত, এটা হঠাৎ করে এখানে আসেনি। কারণ 1979 সালে ইরান যখন বিপ্লব হয়ে গেল, রেজা শাহ পাহলভি বিদায় নিলেন, গণ বিপ্লবের মধ্যেই পরিবর্তনটা হয়েছিল। সেদিনই আমেরিকা বুঝতে পেরেছিল যে সেকেন্ড ইরান যদি তৈরি হয় তাহলে পৃথিবীতে তাদের আর কোনো নেতৃত্ব থাকবে না। সেদিন থেকে ইরানকে তারা টার্গেট করেছে। কিন্তু ইরানে ছিল দুটো জিনিস, একটা হলো ইউনিটি, অসাধারণ ইউনিটি ছিল। একটা মানুষও ইরানের মতের বিপক্ষে কেউ যায় নাই। স্টেটকে তারা ধারণ করেছে, ওন করেছে, একই পলিসিতে তারা চলেছে। যার ফলে 1979 থেকে হিসাব করেন 81 আর 26, 47টা বছর আমেরিকাকে চ্যালেঞ্জ করে তারা টিকে আছে। ইতিমধ্যে পার্লামেন্টের সকল সদস্যদেরকে একবার হত্যা করা হয়েছে, ইনক্লুডিং স্পিকার অফ দ্য পার্লামেন্ট। এরপরে বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু ইরানের কোনো ক্ষতি হয় না। এবার সমগ্র বিশ্বের বিশ্লেষকগণ বলেছেন যে আলী খামেনি হত্যার পর ইহুদিদের টার্গেট ছিল যে কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করলে ইরান তার শক্তি হারিয়ে ফেলবে এবং প্রশাসন চেঞ্জ হয়ে যাবে, তার পরবর্তীতে তারা ইরানকে নিজেদের মতো করে ব্যবহার করবে। কিন্তু সেটা তাদের বাস্তবায়ন হয় নাই। কারণ আলী খামেনির পরে যিনি আসছেন তিনি মনে হচ্ছে যে হি ইজ মোর স্ট্রঙ্গার দেন আলী খামেনি। এবং বাবার মৃত্যু এবং শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি যে সামরিক অভিযান চালিয়েছেন তা অসাধারণ, এবং এটা সারা ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে বিশ্বের বড় পরাশক্তি যারা মহাযুদ্ধের মহানায়ক তারা আমেরিকার পাশে দাঁড়ায় নেই। ফলে আমেরিকা এখন একটু পিছিয়ে হঠার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। এবং আমার ধারণা যে দ্য ওয়ার উইল এন্ড ইনক্লুডিং আনএন্ডিং সিচুয়েশন, অসমাপ্ত পরিবেশের মধ্যে এই যুদ্ধের একটা সমাপ্ত হবে, এবং এর মধ্য দিয়েও ইরানের বিজয় হবে। বাংলাদেশের অর্থনীতি, ইকোনমিক ডিপ্লোমেসিটা তখনই সফল হবে যখন আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাইতে পারবেন উই হ্যাভ এ হিউজ এবিলিটি টু রান আওয়ার ইকোনমি। যেমন 400 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকার মধ্যে এখানে 25 ধরনের সম্ভাবনাময় অর্থনৈতিক উপাদান নিহিত আছে। পৃথিবীর কোনো দেশে এটা নেই। শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে যদি এটা ব্যবহার করা যায়, বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছর জিডিপিতে যুক্ত হবে 25 লক্ষ কোটি টাকা। আরেকটি সম্ভাবনা আছে যেটা ডেল্টা প্রজেক্ট, বিশ্বব্যাংক যেটাকে গবেষণা করে সার্চ করে গেছে, একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা হলো কুড়িগ্রাম থেকে শুরু করে সিরাজগঞ্জের এই ব্রিজ পর্যন্ত আঁকা বাঁকা পথ ধরে 205 কিলোমিটার রাস্তা, মাঝখানে নদী, আর দুই পার্শ্বে যেখানে ট্যুরিজম সেন্টার যদি করা যায়, সারা ওয়ার্ল্ড এখানে আসবে এই ট্যুরিজম দেখার জন্য। এটাকে 15 বছরের আওতায় আনার একটা প্রজেক্ট বিশ্বব্যাংক দিয়েছিল। পৃথিবীর কোনো দেশে এইরকমভাবে কোনো নদী আর প্রবাহিত হয়নি। সুতরাং এটা একটা ইকোনমিক সোর্স হইতে পারে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে বিশ্বব্যাংকের সহিং পথে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বছরে ইনকাম হবে 37 লক্ষ কোটি টাকা, আর আপনার বাজেট হলো মাত্র 7 লাখ কোটি টাকা। এই টাকা তো রাখার জায়গা পাবেন না, সব কিছু ধ্বংস করে দিয়েছে দুর্নীতি। সুতরাং উই ওয়ান্ট টু শো দ্য ওয়ে টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি দ্যাট উই আর্ন দিস সলভেন্সি থ্রু স্টপ করাপশন। 1 নাম্বার, দুটো জিনিস এসে যাবে, করাপশন বন্ধ করব
আর সম্ভাবনাকে কাজে লাগাবো, তখনই কিন্তু আপনার বিশ্ব সম্প্রদায় আপনার দিকে ঝুঁকবে। এই কাজটা আমরা করার মাত্র শুরু করেছি এবং ওই স্টার্টেড আওয়ার ওয়ার্ক। তাহলে ভূ রাজনীতি, অর্থনীতি দুটোই কিন্তু জামাত ইসলামী কাজে লাগানোর সক্ষমতা রাখে। এটা বিএনপির মাথায় এটা ঢুকবে না, কারণ যত লোক ঢুকছে তা পার্লামেন্টে যা অবস্থা দেখলাম। আমাদের অবস্থা তো আছে নতুন, আমরা সবাই সাইকেল নতুন চালাইতে গেলে যেরকম একটা আঁকা বাঁকা পথে যায়, কাইত হয়ে পড়েও যায় অনেকে। কিছুদিন পরে আমাদেরটা ঠিক হবে, কারণ আমাদের সিনসিয়ারিটি আছে। তারা ঠিক হইতে পারবে না ইনশাল্লাহ, এবং তাদেরকে অত্যন্ত করুণ অবস্থার মধ্যেই ব্যর্থতার গ্লানি নিয়ে বিদায় নিতে হবে। কারণ দেখেন, আপনি এত বোকা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলল যে বাংলাদেশে নাকি ফুয়েল ক্রাইসিস নাই। এত গর্দভ, রাস্তায় নামলে ট্রাকের লাইনে আর গাড়ির লাইনে যাওয়া যায় না, কয় ফুয়েল ক্রাইসিস। এত বড়টা ওনার কোনো খবরই নেই যে ফুয়েল ক্রাইসিস কাহাকে বলে, কোনো ধারণাই নেই। তার 167 কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রত্যেক দিন যে ফুয়েল করতেছে, এই বাজেটটা হওয়ার পরে টের পাবে যে টাকা আসবে কোথা থেকে। ফ্যামিলি কার্ডের টাকা টের পাবে বাজেটের পর। একটু চুপ করে থাকতে হবে যে এরাই নিজেরা নিজেদের পাতানো গর্তে ঢুকে এদের ধ্বংসটা টেকে আনবে ইনশাল্লাহ। একজন তো বলছে যে জুলাই সনদ নিয়ে বেশি বলার দরকার নাই, কারণ বিএনপি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তার আর ক্ষমতায় থাকবে না। আমি তার এই বক্তব্যটাকে খুব অ্যাপ্রিসিয়েশন দিই, কারণ ফেসবুকে আমি দেখলাম আর কি, কার্ডের মধ্যে লেখছে যে বেশি দরকার নাই, ওনারা সিদ্ধান্ত নিয়েছে, ওনারা আর ক্ষমতায় থাকবে না, না থাকার জন্যই তো কাজগুলি করতেছে। যাই হোক, আমি আর পরে আসি। তাহলে ভূ রাজনীতি বললাম, ফুয়েল বললাম, আরেকটি জিনিস দ্বারা পৃথিবীকে তারা কন্ট্রোল করতেছে, সেটা হলো টেকনোলজি। আমরা খুব পিছিয়ে আছি। বাংলাদেশের টেকনোলজির অবস্থা নেপালের চাইতেও খারাপ। নেপাল তো একটা রাষ্ট্র, কি আছে তাদের, তার চাইতেও খারাপ হলে আমাদের টেকনোলজি এবং আমাদের এটাকে কি বলে ইন্টারনেটের গতি। এই গতি বৃদ্ধির জন্য প্রিপারেশন থাকতে হবে। রাষ্ট্র তো যারা চালাচ্ছে তাদের দায়িত্ব এটা, কিন্তু আমাদের লোক তৈরি করতে হবে, ট্রেন্ড আপ মানুষ বানাইতে হবে। আমরা কিন্তু এখনো কিছুই না, বলতে গেলে অনেক পিছনে আছি। যখন বক্তব্যের মঞ্চে অ্যানালাইসিস করে মনে হয় আমরাও অনেক কিছু জানি, কিন্তু জানাদের কাতারে যখন আমরা যাই তখন দেখি যে আমাদের কোনো পজিশনই নেই। কাজেই আমাদেরকে ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসিটা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা টার্গেট নিতে চাই, আমাদের বুয়েট আছে এবং রোয়েট আছে, গোয়েট আছে, সমস্ত মানে এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের যারা সম্ভাবনাময় ছাত্র আছে, তাদেরকে টেকনোলজির জন্য কাজে লাগিয়ে আগামী দেশটাকে গড়ে তুলতে হবে। জামাতের জন্য একটা বিরাট সুযোগ যে পার্লামেন্টে 68 সিট পাওয়ার কারণে রাজনীতিতে যে ব্যালেন্সটা আসছে, এই ব্যালেন্সের কারণে রাস্তার দ্বারাই একটা লোক আপনাকে যা ইচ্ছে তাই বলবে, এটা বলার সাহস পাবে না। কারণ তার ভয় আছে 68টা আসনের সিটের দল হইলে এটা। আমি তো এলাকায় এত ভীতিকর একটা বক্তব্য দিয়ে দিছি যে 1,01,000 ভোটের প্রতিনিধি আমি, উল্টা পাল্টা হলে 1,01,000 লোক নিয়ে রাস্তায় নামবো। ওখানে আমাদের ওখানে কোনো হামলা টামলা কিছু হয় না এখন পর্যন্ত, তা নাহলে দৈনিকই হামলা হইতো। এই জন্য বলছি, এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। এটা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনে তো পরিষ্কার বক্তব্য হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা জিন্দেগি এই তত্ত্বের উপরে দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে আজিজে মিশর বানিয়ে দিয়েছিলেন। আমাদেরকেও এখন সামনে রাখতে হবে আগামী দিনের সোনালী দিনগুলোকে আমাদের পক্ষে আনার জন্য আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে হবে। একটা সাংগঠনিক তৎপরতা বহু সমস্যার সমাধান করে দিতে পারে। জুলাই সনদ, এই জুলাই সনদ আমি জানি না পার্লামেন্টে তারা কিভাবে এন্ডিংটা করে, তবে একটা চালাকি করবে আমার ধারণা। এই চালাকির মাধ্যমে তারা টাইম ক্ষেপণ করবে, বাছাই কমিটি করতে পারে, ওখানে যাক, আলোচনা হোক, কোনটা কোনটা বাস্তবায়ন হবে, কিভাবে হবে, একটা মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা করে একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে জাতিকে রাখার চেষ্টা করবে। কিন্তু আমাদের সংগ্রাম চলবে জুলাই সনদে বর্ণিত সমস্ত বক্তব্যগুলো কনসাইজ করে পাবলিকের কাছে পৌঁছাই দিতে হবে যে আমরা এটা চেয়েছিলাম আর ওরা এটা চায় নাই, বাস এনাফ। এইটা জনগণ তখন বুঝতে পারবে
যে জুলাই সনদ তারা কেন চায় নাই, না চাওয়ার মাধ্যমে তারা কি চায়, এটা ক্লিয়ার হয়ে গেলে জামাতের জনপ্রিয়তা বাড়বে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সক্ষমতাটা দান করেন। জনগণ আজকে জামাতের নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতি কাজ, সাংগঠনিক তৎপরতা, উন্নত আমল, নৈতিকতা, চরিত্র এবং অল্প সন্তুষ্ট, আমাদের খুবই খেয়াল রাখতে হবে। সুদিনে মানুষের চারিত্রিক বিপর্যয় ঘটে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে। কোনো ধরনের লেনদেনে যেন সমস্যা না হয়। আল্লাহ ডাল ভাত খায় দুনিয়া থেকে পার করুক, ঋণ নিয়ে যেন কবরে যেতে না হয়, এইটা মাথায় রাখবেন। অনেক কাজ সহজ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শত শত কোটি কোটি টাকা মাথায় ঋণ বহন করার মতো ক্ষমতা নাই। এই ব্যবসা দিয়ে আপনি কি করবেন? আপনি ঋণ নিচ্ছেন, এই ব্যবসা কাজে লাগাইতে পারবেন সেই নিশ্চয় থেকে আপনার আছে? তার আগেই তো আপনার কবরে যাওয়া হয়ে যেতে পারে। এইটা চিন্তা করে রেগুলার জীবনযাপনের স্বাভাবিক পন্থায় আমরা অগ্রসর হই। পৃথিবীতে কোনো বিপ্লব স্বাচ্ছন্দ্যের মধ্যে হয় না। 400 গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমার হাতে আছে। এই 400 আন্দোলনের ইতিহাস বলছে পৃথিবীর সমস্ত বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নিঃস্ব, অসহায়, শ্রমিক এবং নিচু স্তরের লোকেরা। বাংলাদেশে তাই হয়েছে। সুতরাং সলভেন্সি এটা আপনার জন্য একটা সমস্যা তৈরি করবে। সলভেন্সির দরকার নেই। হ্যাঁ, অর্থনৈতিক যতটুকু দরকার আমার পরিবার চালানোর জন্য আমি ততটুকুই চাই। এমন সলভেন্সি না যেটা পাহারাদারি করতে করতে আমার আসল কাজ বাদ চলে যায়। আমি আমার বক্তব্য আর আগাবো না। কনক্লুশন, স্টার্টিং, ডিসকাশন একসাথে করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মতিউর রহমান আকুন সাহেবের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।